অর্থাৎ ডক্টর ইউনূসের সুর খানিকটা পাল্টে গেছে। যে ইউনূস আওয়ামী লীগের নাম শুনতে পারতেন না, যে ইউনূস শেখ হাসিনার নাম শুনতে পারতেন না বা পারেন না, এখনো ভেতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবেন, সেই ইউনূস বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ করতে চাইনি। ডক্টর ইউনূস এই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধিয়া আবার পালাবেন কি দেশেরা ছাত্র সমন্বয়কদের বিপদে ফেলে দিয়া এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করিয়া উনি কি পালাইতে পারবেন? সরকার বলেন বিষ দেশ সব মাইরা ফেলা, এভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ সময় প্রয়োজনে আবারও একটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনূস সরকারকে ৮ আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র ১০০ দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশের ভিতরে নানামুখী চাপের সাথে এখন যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ। আমাদের বিশ্লেষণ হলো ৫টি সুনির্দিষ্ট কারণে বিদেশি বন্ধু দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ই আগস্ট দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বের পরাশক্তিগুলোর পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো ঘটা করে বলেছিল ডক্টর ইউনূসের সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে তারা। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করতে চায়। বিশেষ করে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে সাইডলাইন বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি অনেক রাষ্ট্রের কাছ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেয়েছিলেন। তারপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। গণমাধ্যমগুলোর খবর হলো ১০০ দিনে মানুষের প্রত্যাশা পূরণের ধারে কাছেও নেই সরকার। এমন পরিস্থিতিতে বিদেশি বন্ধু রাষ্ট্র, দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ইউনূস সরকারের কর্মকাণ্ডে শুধু উদ্বেগই জানায়নি, বরং ইউনূস সরকারের কাছে তারা কি চায় সেটিও স্পষ্ট করে বলে দিয়েছে। সংস্থাগুলোর রিপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করলে ৫টি কারণ খুঁজে পেয়েছি। প্রথম কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিনা বিচারে পিটিয়ে, হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোকে শুরুর দিকে সরকার মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছিল, কিন্তু ৩ মাসেরও বেশি সময় পার হলো এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির। প্রতিদিনই চুরি, ডাকাতি, রাহাজানি ও হত্যাকাণ্ডের একাধিক ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। কিছু ঘটনা তো রীতিমতো আতঙ্কজনক। উল্টো ৫ থেকে ৮ আগস্টের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় মুক্তির নোটিশ বিদেশিদের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দেয়। এমন পরিস্থিতিতে চিন্তিত বিদেশি বন্ধু দেশ ও দাতা সংস্থাগুলো। সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণে লেভেল ৩ নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশই কোনোভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে। দাতা সংস্থাগুলো একইভাবে তাদের কর্মীদের সতর্ক করেছে। এমন পরিস্থিতিতে অনেক দাতা সংস্থা তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ সীমিত করতে বাধ্য হয়েছে। এর বাইরে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের জেল থেকে পালিয়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে। দ্বিতীয় কারণ হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। যদিও সরকার থেকে এগুলোকে আওয়ামী লীগের উপর ক্ষোভ বলে মন্তব্য করা হয়েছিল, কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র উঠে এসেছে। তৃতীয় কারণ হচ্ছে সাংবাদিক হয়রানি ও গণমাধ্যমের স্বাধীনতা। ফরমাইশি মামলায় গ্রেফতার, গণহারে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিল সহ নানা ঘটনায় আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে, তারা ইউনূস সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে। সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি গণমাধ্যম, বিশেষ করে সাংবাদিকদের উপর চাপের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ইউনূস সরকারের উপর চাপ বাড়াচ্ছে। সবশেষ বর্তমান সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের একটি রিপোর্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে।
চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধের রব উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে। শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি নয়, জাতীয় পার্টির অফিসে আগুনও দেওয়া হয়েছে। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে, বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে দেওয়া হবে। তারই প্রেক্ষিতে 17 নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। এর আগে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে, ডক্টর ইউনূস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা। ট্রাম্পের বিচার পর আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলার ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সবশেষ কারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা। দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে প্রত্যাশা ছিল কবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে সেই দিনক্ষণ ঘোষণা। কিন্তু ডক্টর ইউনূস নিজে এবং তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এর ভার প্রথম দিকে ছাত্রদের উপর, পরে দেশের জনগণের উপর ছেড়ে দেন। পরবর্তীতে সংস্কার কাজ শেষ হলে নির্বাচন হবে বলে জানান। দেশের বাইরে ও ভিতরে বিষয়টি নিয়ে অস্পষ্ট দেখা দেয়। দেশের মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়টি নিয়ে ইউনূস সরকার এমন অস্পষ্টতায় এবার সরাসরি কামান দাগালেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকার স্পষ্ট রোডম্যাপের অপেক্ষায় আছেন তারা। আইসিজি তাদের রিপোর্টে বলেছে, অন্তর্বর্তী সরকার যদি 18 মাসের মধ্যে নির্বাচন করতে না পারে তাহলে সামরিক হস্তক্ষেপ নেমে আসতে পারে। বিদেশি বন্ধু ও দাতা সংস্থা এবং পর্যবেক্ষকদের এমন ইউটার্ন নেয়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে দুটি বিষয়। এক, ট্রাম্পের নির্বাচনের জয়লাভ। দুই, ভারতের সঙ্গে সরকারের দূরত্ব। ট্রাম্প ও তার দলের প্রতিপক্ষ ডেমোক্রেটের সাথে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক। সেদিক থেকে 2016 সালের নির্বাচন থেকে ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের একটি দূরত্ব আছে। হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইতিমধ্যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড এবং তার সম্ভাব্য গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড উদ্বেগ জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর ইতিমধ্যে মার্কিন ভারতীয়রা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে। অন্যদিকে তুলসী গ্যাবার্ড সারা বিশ্বে হিন্দুদের অধিকার রক্ষায় বেশ সোচ্চার বলে কথিত আছে। দ্য ইকোনমিস্টের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস নিজের এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করেছেন। হিন্দুদের ইস্যুটি ছাড়াও পাকিস্তান এবং চীনের সাথে নতুন করে অতিরিক্ত ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ভারতকে ভাবিয়ে তুলেছে। ইকোনমিস্টের রিপোর্টটিতে বলা হয়েছে, মোদি আর ট্রাম্পের সুসম্পর্ক বাংলাদেশ সরকারকে ভোগাতে পারে। একটি বিষয় পরিষ্কার, পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের জন্য। খুব শিগগিরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় বাধার মুখে পড়তে হতে পারে এই সরকার। আওয়ামী লীগ ভোট করতে পারবে, নির্বাচনের সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে। আর যেহেতু ভোট এবং নির্বাচনে তারা থাকছে, তার মানে কিন্তু রাজনীতিতেও তারা থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি ইঙ্গিত দিয়েছেন। ভারতের একটি স্বনামধন্য দৈনিক দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এমনটি ইঙ্গিত করেছেন বলে গতকালকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলেছেন সে বিষয়টা জেনে আমরা তারপরের আলোচনাতে যাচ্ছি। হিন্দু সাংবাদিকের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না এমন একটি প্রশ্ন করেন হিন্দুর সাংবাদিক। সে প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। হিন্দুর ওই সাংবাদিক আরও স্পেসিফিক তার কাছে বলছিলেন, তাহলে কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই, অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কি অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই? এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সহায়তা করছি। অর্থাৎ ডক্টর ইউনূস হিন্দুকে সুস্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগ ভোট করতে পারবে কি পারবে না এটি ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, এবং এ ব্যাপারে বিএনপির অবস্থানও তিনি পরিষ্কার করেছেন যে বিএনপিও চায় না যে বিএনপি এটা বলেছে যে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ বিএনপি যেহেতু সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কথা বলছে, তার মধ্যে আওয়ামী লীগ একটি দল। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আমি কোনো দল বন্ধ করা বা কোন দল গঠন হবে, কোন দল ভোটে করবে সেই বিষয়টা আমার সিদ্ধান্ত নয়। রাজনৈতিক দল যেটা বলছে বা সবার যে মতামত, এবং একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই মতামতকে তিনি উপেক্ষা করছেন না। তার বক্তব্যটি হয়তো সরাসরি বলা না যে হ্যাঁ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন, কিন্তু তিনি কিন্তু তার বক্তব্যের মধ্যে এই বিষয়টি সুস্পষ্টভাবেই মূলত উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা আসলে নেই। আগামী নির্বাচনে স্বাভাবিকভাবে যখন একটি রাজনৈতিক দল নির্বাচনে আসবে তখন খুবই সহজ যে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, সেটিও খুব স্বাভাবিক। যদিও এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে দেখছি না, এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে লাস্ট যে কর্মসূচিটি আওয়ামী লীগ ঘোষণা করেছিল 10 নভেম্বরের, সেই কর্মসূচি কিন্তু করতে দেওয়া হবে না বলেই সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছিল। এখন একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যদি ভোটের অংশগ্রহণ করে তাহলে আসলে সেই ভোটে কে যাবে, আওয়ামী লীগের কারা যাবে? শেখ হাসিনা দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি কি সেই নির্বাচনে অংশ নিতে পারবেন, বা অন্য সিনিয়র নেতারা কি সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন?
স্বাভাবিক একটি বিষয় যে দেশের যে কোনো নাগরিকই আসলে নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা রাখেন, কিন্তু এখানে একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে দেয় এবং তাদের বেশিরভাগ নেতাকর্মী পালিয়ে ভারত বা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের অভিযোগে বেশ কিছু মামলা হয়েছে এবং অনেক নেতা কিন্তু বড় নেতা প্রথম সারির নেতারাই কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং একটি প্রথম সারির আরেকটি অংশ নেতারা শেখ হাসিনা সহ যারা কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন। ফলে যখন একটি মামলার রায় হয়ে যাবে, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলছে, সেখানে আওয়ামী লীগের অসংখ্য নেতা, বেশ উপসারীর নেতারা, শেখ হাসিনা সহ বড় বড় নেতারাই কিন্তু সেই মামলার আসামি এবং এই মামলাটি কিন্তু দ্রুত করার ব্যাপারে বলা হচ্ছে যে 1 মাসের মধ্যেই তদন্ত শেষ করা এবং তদন্ত শেষ করার পর প্রসিকিউশনের অন্যান্য ধাপগুলো যাবে এবং সেখানে হয়তো সরকারের একটা লক্ষ্যই থাকবে যে 5 আগস্ট পূর্ববর্তী অর্থাৎ 17 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে যে হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে হয়েছে এবং এটি বিভিন্ন যে তথ্য তাতে প্রায় 800 থেকে 2000 পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নানাভাবে বলা হয়, কখনো কখনো এটিকে 1500 পর্যন্ত বলা হচ্ছে যে 1500 জনের মতো মৃত্যু হয়েছে। তো এই যে সংখ্যাটা, এটি একটি বড় সংখ্যা এবং এই সংখ্যা হত্যাকাণ্ডের যে বিচার, এই বিচারে কিন্তু লাস্ট যে ক্ষমতাসীন দল অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং তার দলের নেতাকর্মীরা যে অনেকে যুক্ত থাকবে, হয়ে পড়বেন, জড়িয়ে পড়বেন এর মধ্যে, তারপরে পুলিশ প্রশাসনের অনেকে যে যুক্ত হয়ে থাকবেন, এটি কিন্তু খুব স্বাভাবিকভাবে বলা যায়। তো হত্যাকাণ্ডের বিচারে যদি রায় হয়ে যায় এবং রায় যদি তাদের বিপক্ষে যায়, অর্থাৎ তারা যদি সাজাপ্রাপ্ত হন আওয়ামী লীগ নেতারা এবং অন্যান্য যারা আছেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের সেই নেতারা ভোট করতে পারবেন না। পাশাপাশি যারা পালিয়ে আছেন তাদের ভোট করাটাও অনেকটাই অনিশ্চিত অবস্থায় পড়বে।